লেবুর বাগানের মধ্যে লেবু হাতে ধরে দাঁড়িয়ে আছি। চাইলে তো এরকম করে খেয়েও নিতে পারবো, কিন্তু এটা একদমই উচিত না। দু হাতের নাগালের মধ্যে অজস্র কমলা লেবু, কখনো নীল আকাশে সাদা মেঘের ভেলা, আবার কখনো বা কুয়াশা মাখা নিস্তব্ধতা। এই সব কিছু একসাথে পেতে হলে আপনাকে আসতে হবে শিটংয়ে। শিটং যাওয়ার জন্য প্রথমেই আপনাকে পৌঁছে যেতে হবে নিউ জলপাইগুড়ি জংশনে। এনজিপি থেকে শিটং যাওয়ার দুটো রাস্তা আছে। একটা রাস্তা হলো সেবক কালীচোরা লাটপাঞ্চার হয়ে সোজা শিটং। এই রাস্তায় আপনাকে কভার করতে হবে 60 কিলোমিটার মতো দূরত্ব। সময় লাগবে 2.5 ঘন্টার আশেপাশে। আর দ্বিতীয় রুটটা হলো এনজিপি থেকে কার্শিয়াং বাগোড়া হয়ে শিটং। এই রাস্তায় আপনাকে 85 কিলোমিটার দূরত্ব পার করতে হবে। তবে কার্শিয়াং থেকে শিটং যাবার যে রাস্তা কিন্তু ভীষণ খারাপ। এই হলো কালীঝোড়া ড্যাম। আমরা কার্শিয়াং থেকে শিটং গিয়েছিলাম। কার্শিয়াং এবং শিটংয়ের মাঝে পড়ে বাগোড়া ফরেস্ট। কুয়াশা ঘেরা এই পাইনের জঙ্গল পার হওয়ার সময় আপনার মনে হতে পারে কোনো গা ছমছমে ভূতের সিনেমার সেটে চলে এসেছেন। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন, ভীষণ খারাপ রাস্তা। এই রাস্তাই শিটং এবং কার্শিয়াংকে জুড়েছে, তবুও রাস্তার এই বেহাল দশা। এখন আমরা যেখানে দাঁড়িয়েছি সেটা কার্শিয়াংয়ের খুব বিখ্যাত চিমনি গ্রাম। সুন্দর নিরিবিলি ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। এই চিমনি গ্রামের ডিটেলস ভিডিও নিয়ে পরবর্তী পর্বে আসবো আপনাদের কাছে। কার্শিয়াং থেকে শিটংয়ের দূরত্ব মোটামুটি 40 কিলোমিটার, কিন্তু খারাপ রাস্তার কারণে এই দূরত্ব পার করতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যায়। এই হলো সেই বিখ্যাত বাগোড়া ফরেস্ট। এখানে অনেকে শখ করে ট্রেকিং করতে চান, কিন্তু এত ঘন জঙ্গল দেখে আমাদের আর সেই সাহস হলো না। আমরা গাড়ি থেকেই বসে কিছুক্ষণ দেখে নিলাম, তারপর আবার এগিয়ে চললাম শিটংয়ের উদ্দেশ্যে। সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও যত বেলা বাড়তে লাগলো কুয়াশায় ছেয়ে যেতে লাগলো চারদিক। এখন আমরা পার করছি মহলদিরাম। অফবিট ডেস্টিনেশনগুলোর মধ্যে মহলদিরাম কিন্তু এখন বেশ নাম করেছে। এখানে ঘন চা বাগান যেমন আছে, সেরকমই রয়েছে ঘন এক পাইনের জঙ্গল। মহলদিরাম বার্ড ওয়াচারদের জন্য কিন্তু পারফেক্ট ডেস্টিনেশন, কারণ মহলদিরামকে ঘিরে রয়েছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তাই এখানে প্রচুর পাখির দেখা মেলে। কত হয়েছে, ভর্তি হয়ে রয়েছে। বাহ, ওদিকে পুরো বাগান, তো হাত দেওয়া যাবে তো। বুঝতেই পারছেন, এবার আমরা ঢুকে পড়েছি শিটংয়ে। চারপাশে এত কমলা লেবুর গাছ দেখে আর সেই গাছে ভর্তি কমলা লেবু দেখে আমরা নিজেদের উৎসাহ আর দমিয়ে রাখতে পারছিলাম না। আমাদের এখানে শীতকালে কম বেশি প্রায় সবার বাড়িতেই গাঁদা ফুলের গাছ চোখে পড়ে, যেখানে গাছে গাঁদা ফুল ভরে থাকে। শিটংয়ে দেখলাম সবার বাড়িতে গাছে এই সুনতালা ভর্তি। কমলা লেবুকে লোকাল ভাষায় ওনারা সুনতালা বলেন। কমলা লেবুর গাছ দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা আমাদের হোমস্টেতে। আমরা উঠেছিলাম আয়ান্স হোমস্টেতে। এই হলো শিটংয়ে এইবারে আমাদের ঠিকানা। এর আগেও আমরা শিটংয়ে এসেছি, কিন্তু এবারের মতো এত কমলা লেবু কখনোই পাইনি, কারণ এবার আমরা শীতকালে গিয়েছিলাম। আমাদের হোমস্টের বাগানেও প্রচুর কমলা লেবু রয়েছে, সেখানে অবশ্যই আপনাদের নিয়ে যাব। তার আগে চলুন হোমস্টেটা
একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। কমলালেবুর বাগানের মাঝে সুন্দর ছোট্ট ছিমছাম হোমস্টে এই আয়ান্স হোমস্টে। 6 থেকে 8 জনের গ্রুপে আসলে অনায়াসেই এখানে আপনারা থাকতে পারেন। এই হলো একটা রুম, এটা 4 বেডের রুম। দুটো বেশ বড় সাইজের বেড রয়েছে, দুদিকে বড় বড় কাঁচের জানালা, একটা সাইড টেবিল রয়েছে, দরকারি জিনিসপত্র এখানে রাখতে পারেন। বিছানায় ডাবল ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, রাতের দিকে বেশ ঠান্ডা পড়ে। একটা বড় আয়না রয়েছে। এবার একটু ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, বেসিন রয়েছে, ওদিকে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, গিজারও রয়েছে, সুতরাং কোনো অসুবিধা হবে না। এই রুমটার ঠিক উল্টো দিকে রয়েছে একটা ছোট্ট ডাবল বেডেড রুম। রুমটা ছোট হলেও বেশ সুন্দর করেই সাজানো, দুদিকে জানালা রয়েছে, বেডে ডাবল ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে। আর এই রুমটা থেকে কিন্তু সামনেরও বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই সামনের জানলা দিয়ে বাইরের ভিউ ঘরে বসেই দেখতে পাবেন। একটা বড় আয়নাও রয়েছে আর এদিকে রয়েছে ওয়াশরুম। এখানে ওয়াশরুমটা একটু ছোট, তবে একদিনের জন্য কাজ চালিয়ে নেওয়া যায়। এরপর আসি আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটায়। এটাও কিন্তু ডাবল বেডেড রুম, বেশ বড় বড় দুটো বেড রয়েছে, নিট অ্যান্ড ক্লিন করে সাজানো গোছানো। বিছানায় দুটো করে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে এখানেও, আর দুটো বড় বড় জানালা রয়েছে। ওদিকে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় এবং সব কিছু ফেসিলিটি এখানে রয়েছে। এদিকে রয়েছে একটা বড় আয়না, আর এইদিকে এই জানালাটা দিয়ে একদম বাইরের সুন্দর একটা ভিউ দেখা যায়। আর রুম থেকে বেরিয়েই সামনেই রয়েছে একদম ঘোরানো একটা ব্যালকনি। আপনি এদিকে সোজাও দাঁড়াতে পারেন অথবা ঘুরে গিয়ে পেছন দিকেও যেতে পারেন। আমরা বেশিরভাগ সময় এই ব্যালকনিতে বসেই গল্প করতাম। আর এই সামনেই দেখতে পাচ্ছেন কমলালেবুর গাছ। এখন দূর থেকেই দেখুন, পরে আপনাদের নিয়ে যাচ্ছি কমলালেবুর একেবারে কাছে। এরপর আমরা চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চে দারুণ মেনু ছিল, ঝুরঝুরে আলু ভাজা, সাথে চিকেন ছিল পাঁপড় ভাজা, স্যালাড, ব্রকলির একটা তরকারি, গরম গরম ভাত আর গরম গরম ডাল। জমিয়ে লাঞ্চ সেরে একটা ভাত ঘুম দিতে দিতেই হয়ে গেল সন্ধে। চারদিকে জ্বলে উঠল জোনাকি পোকার মতো আলো। ব্যালকনিতে বসে এই দৃশ্য দেখতে বেশ ভালো লাগছিল। ইতিমধ্যেই চলে এলো সন্ধ্যের চা আর ভেজ পকোড়া। ইনি হলেন মামা। সন্ধেবেলা নাচ গানে আসর জমিয়ে দিয়েছিলেন। কিছুক্ষণের আলাপেই আমরা যেন এনাদের বাড়ির সদস্য হয়ে উঠেছিলাম। সবার সাথে মিলে দারুণ একটা সন্ধে কাটালাম। এরপর ডিনারের মেনুতে ছিল স্যালাড, গরম গরম রুটি, ওনারা মাটনের ব্যবস্থা করেছিলেন, আর ছিল ব্রকলির তরকারি। আগের দিনের ক্লান্তির কারণে সকালের সানরাইজটা আমরা মিস করে দিয়েছিলাম, কিন্তু ঘুম থেকে উঠেই সামনের বড় বট গাছে দেখি উঁচু ডালে বসে আছে একটা ময়ূর। সঙ্গমদা আমাদের জানালেন বট গাছের ফল পাকলে তখন প্রচুর ময়ূর আসে ফল খেতে। সুন্দর এই সকালটা দেখতে দেখতেই চলে এলো গরম গরম চা। চা খেয়ে আমরা চলে গেলাম বাগানে। আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টের কমলালেবুর বাগানে আমরা এখন দাঁড়িয়ে আছি। একদম হাতের কাছে কমলালেবুগুলো। এই কমলালেবুর বাগান, এর মধ্যেই আমরা দাঁড়িয়ে আছি। যেদিকেই তাকাই সেদিকেই শুধু কমলালেবুরই গাছ, আর প্রত্যেকটা গাছে কমলালেবু হয়ে রয়েছে। যেহেতু এখন শীতকাল, সেই জন্য শিটং এটা কমলালেবুর সিজন। সব গাছ একদম কমলালেবুতে অরেঞ্জ কালারের হয়ে আছে।
এই হলো লেবুর বাগান, গাছে ভর্তি কমলা লেবু, আর ঠিক এর সামনেই ওই যে আমাদের হোমস্টে। দূর থেকে দেখে লেবুগুলো মনে হচ্ছিল বেশ ছোট ছোট, কিন্তু সামনে এসে দেখলাম না, বেশ বড় সাইজের। ওই দূরে দূরে দেখতে পাচ্ছেন অরেঞ্জ হয়ে রয়েছে, সব ওগুলো লেবুর গাছ, আর গাছে লেবু ভর্তি। দেখছেন একদম হাত দিয়ে লেবু ছোঁয়া যাচ্ছে। এদিকেও ভর্তি লেবু গাছে, মানে আমাদের হাইটেই এত রয়েছে, ওপরে তো প্রচুর ভর্তি রয়েছে। মানে মনে তো হচ্ছে একটা তুলে নিই, কিন্তু একদমই তোলা উচিত না। এনারা কিন্তু নিজেরাই, যারা ঘুরতে আসেন গেস্টদের, লেবু কিছু দিয়ে দেন, সুতরাং গাছ থেকে একদমই পারবেন না লেবু। আর তবে একটা ভালো লাগা বা একটা এক্সপিরিয়েন্স যে একদম লেবুর গাছে, লেবুর বাগানের মধ্যে লেবু হাতে ধরে দাঁড়িয়ে আছি। চাইলে তো এরকম করে খেয়েও নিতে পারবো, কিন্তু এটা একদমই উচিত না। এইখান থেকে লেবু আমরা জাস্ট একটা এক্সপিরিয়েন্স করতে এলাম যে একদম লেবুর বাগানের মধ্যে রয়েছি, সেটাই সব থেকে বড় কথা। আপনারাও আসুন, দেখুন, কিন্তু গাছ থেকে লেবু তুলবেন না। এই যে গাছগুলো দেখছেন এলাচ গাছের মতো দেখতে, কিন্তু এগুলো এলাচ গাছ নয়, এইগুলো দিয়ে ঝ্যাঁটা তৈরি হয়। এই যে ওপরের পোর্শনটা, এইগুলো তুলে এগুলো দিয়ে তৈরি হয় ঝ্যাঁটা। হোমস্টের সামনের লেবুর বাগানে ঘুরতে ঘুরতে আমরা একটু নিচে নেমে এসেছি। এরকম সিঁড়ি মতো করা আছে, সেখান দিয়ে নিচ পর্যন্ত যাওয়া যায়। রুমের মধ্যে বসে না থেকে এইভাবে একটু বেরিয়ে এসে গ্রামটা ঘোরার কিন্তু একটা আলাদাই মজা। এগুলো হলো রাই শাক, ওনারা নিজেরাই চাষ করেছেন। বাগানে ঘুরতে ঘুরতে কখন সময় কেটে গেল বুঝতেই পারলাম না। এরপর চলে এলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আমরাই বলেছিলাম রুটি করতে, সাথে ছিল মাখা মাখা ঘুগনি। বাগানের মাঝখানে সুন্দর এই আয়ান্স হোমস্টে ছেড়ে এখন আমরা চলে যাচ্ছি। এত সুন্দর লোকেশনে হোমস্টেটা যে ছেড়ে যেতে মন তো চাইছে না, কিন্তু যেতেই হবে। যাবার পথে আমরা আবারও আজকে আর একটা অরেঞ্জ গার্ডেনে যাব, তবে এখানে এই হোমস্টের মধ্যে যে অরেঞ্জ আমরা দেখে নিয়েছি তাতে মন ভরে গেছে। আমাদের লাগেজ রেডি, নিচে গাড়িও রেডি। এই গাছের লেবু আর চাষের কুমড়ো ওনারা আমাদের দিয়েছিলেন। হোমস্টে ছেড়ে যাবার সময় রাস্তায় সঙ্গমদা আমাদের দেখালেন ওনাদের ওয়াটার সাপ্লাইয়ের প্রসেস। মাটির নিচ থেকে বা ঝর্ণা থেকে যে জল আসে, সেই ন্যাচারাল জলকে ওনারা এইভাবে পাইপের সাহায্যে নিজেদের বাড়িতে পৌঁছে দেন। এই পাহাড়ি জলই ছোট থেকে বড় সবাই পান করেন, আর 24 ঘন্টা পাওয়া যায়। এরপর আমরা চলে এলাম শিটংয়ের বিখ্যাত অরেঞ্জ গার্ডেনে। দেখলাম সামনেই কমলা লেবু বিক্রি হচ্ছে, তবে সস্তা কিন্তু নয়, পার পিস 10 টাকা। অরেঞ্জ গার্ডেনে ঢোকার জন্য টিকিট লাগে 50 টাকা করে। তবে আগেই আপনাদের জানিয়ে রাখি, এখানে গাছ থেকে কিন্তু কমলা লেবু ছেঁড়া একেবারেই মানা। যদি ওনারা ধরতে পারেন 500 টাকা পর্যন্ত ফাইন করেন। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে কমলা লেবু ভরে রয়েছে। কিছু কিছু গাছে তো পাতা কম, লেবু বেশি। এত কাছ থেকে এত লেবু একসাথে দেখার যে একটা আনন্দ, সেটা কিন্তু কাউকে বলে বোঝানো যায় না। এই জিনিসটা নিজেকেই উপলব্ধি করতে হয়, আর তার জন্য আপনাকে পৌঁছে যেতে হবে শীতকালে শিটংয়ে। আমরা এখন শিটংয়ের অরেঞ্জ গার্ডেনের মধ্যে রয়েছি। দেখতেই পাচ্ছেন চারদিকে শুধু অরেঞ্জ আর অরেঞ্জ আর অরেঞ্জ। গাছের মধ্যে মনে হচ্ছে পাতা কম, লেবু বেশি। শিটংয়ের কমলা লেবু আকারে একটু ছোট হলেও বেশ মিষ্টি হয়।
আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমরা যে লেবুগুলো এনেছিলাম সেগুলো এখানে আনার পরও প্রায় 15 দিন পর্যন্ত একদম ভালো ছিল। কমলা লেবুর মজা নিতে শীতকালে শিটংয়ে তো আসবেনই, তার পাশাপাশি আরও বেশ কিছু জায়গা আছে দেখে নেওয়ার, যার মধ্যে প্রথমেই আসে যোগীঘাট ব্রিজ। এটাই কিন্তু শিটংয়ে ঢোকার মূল ব্রিজ। এখানে সাধারণ পর্যটকের পাশাপাশি প্রচুর লোকাল মানুষেরও ভিড় দেখা যায়। খুব ভালো লাগে এই ব্রিজের উপর দাঁড়িয়ে থাকতে। ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে রিয়াং নদী, আর ওপাশে যেটা দেখছেন সেটা হলো পুরনো যোগীঘাট ব্রিজ। নতুন ব্রিজের পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেখান দিয়ে চলে আসতে পারেন একদম রিয়াং নদীর কাছে। এরপর দেখে নিন ওল্ড মনাস্ট্রি। সরু একটা রাস্তা ধরে পৌঁছে যেতে হয় মনাস্ট্রির কাছে। আমরা যেদিন গিয়েছিলাম মনাস্ট্রিটা বন্ধ ছিল, তবুও মনাস্ট্রির চারপাশের শান্ত নিরিবিলি পরিবেশ বেশ মন কেড়ে নিয়েছিল। এরপর দেখে নিন অহলদারা ভিউ পয়েন্ট। কাল থেকে মেঘ কুয়াশা আমাদের পিছু ছাড়ছে না, তাই অহলদারাতেও আমরা বেশ মেঘলা মায়াবী একটা ওয়েদার পেলাম। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে অসাধারণ ভিউ দেখা যায়। এরপর দেখে নিন বিশাল আকৃতির এক বজরংবলীর মূর্তি। নামথিং পোখরি বা নামথিং লেকের ঠিক সামনেই এই মূর্তিটা তৈরি হয়েছে, আর এই মূর্তির পেছনেই ওই দূরে দেখা যাচ্ছে নামথিং পোখরি। পোখরি মানে ছোট জলাশয়। এরপর মংপুতে দেখে নিন রবীন্দ্র ভবন। বৃহস্পতিবার বন্ধ থাকে, তাই আমরা গিয়ে ভেতরে ঢুকতে পারিনি। একসময় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসবাস করতেন। তার ব্যবহৃত বাড়িটি এখন রূপান্তরিত হয়েছে মিউজিয়ামে, এবং এই মিউজিয়াম এবং রবীন্দ্রনাথের বাড়ি দেখতে মংপুতে সবাই ভিড় জমান। এছাড়াও মংপুতে রয়েছে কুইনাইন ফ্যাক্টরি এবং বেশ কিছু ঘন চা বাগান। এই রবীন্দ্র ভবনের সামনেই রয়েছে একটা ট্রি হাউস। দুটো গাছের ওপর তৈরি করা হয়েছে এই ট্রি হাউস। আমরা যখন গিয়েছিলাম বন্ধ ছিল। নিচ থেকে দেখতে বেশ পালকির মতো লাগছিল। এই ছিল আমাদের এইবারের শিটং ভ্রমণের বৃত্তান্ত। একটা ভিডিওতেই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কিভাবে শিটংয়ে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, এই সব বৃত্তান্ত। আশা করি একটু হলেও ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন ভিডিওতে অন্য কোনো জায়গায়। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘুরতে থাকুন।